ছাত্ররা তোমাদের বাংলা ক্লাসে স্বাগত। আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা সঞ্চয়িতা বই থেকে তোমাদের একটি গদ্যাংশ বা গল্প পড়ে বোঝাবো। গদ্যাংশ বা গল্পটির নাম হচ্ছে দাদুর উত্তর। লেখক হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় বা বনফুল ছদ্মনামে তিনি লিখছেন। তো এবারে আমাদের লেখক সম্বন্ধে জানতে হবে। বলাই চাঁদ মুখোপাধ্যায় বা বনফুল, উনি 1899 খ্রিস্টাব্দে 19শে জুলাই বিহারের পূর্ণিয়া জেলার মণিহারিতে জন্মগ্রহণ করেন। 1918 খ্রিস্টাব্দে ম্যাট্রিক ও হাজারিবাগ সেন্ট কলম্বাস কলেজ থেকে আইএসসি পাশ করে পরে কলকাতা মেডিকেল কলেজে ডাক্তারি পড়েন। পরে পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাস করে ভাগলপুর মানে বিহারে, ভাগলপুরে প্যাথোলজিস্ট হিসেবে 40 বছর কাজ করেন। 1968 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পেশায় চিকিৎসক হলেও বনফুল ডাক্তারির পাশাপাশি সারা জীবন সাহিত্য রচনা করে গেছেন। তার সাহিত্য প্রবাহের ধারাটি ছিল যেমন বিশাল তেমনি বিচিত্রমুখী। কবিতা, প্রবন্ধ, নাটক, উপন্যাস, ছোট গল্প সাহিত্যের সমস্ত শাখাতেই ছিল তার স্বাভাবিক বিচরণ। তবে বাংলা সাহিত্যে তিনি ঔপন্যাসিক এবং ছোট গল্পকার রূপেই সর্বাধিক সম্মানিত। বাংলা সাহিত্যে বনফুলের আত্মপ্রকাশ কবি এবং গল্প লেখক রূপেই। তবে উপন্যাস রচনায় শুরু করেন তার প্রগাঢ় যৌবনে। তার প্রথম উপন্যাস ছিল তৃণখণ্ড, প্রকাশিত হয় 1936 খ্রিস্টাব্দে 1935 সালে। তার প্রথম ছোট গল্পের সংকলন বনফুলের গল্প, এটা প্রকাশিত হয় 1936 সালে। বনফুলের লেখা উপন্যাসের সংখ্যা 56 এবং 606টি ছোট গল্প লিখেছেন। লেখকের কয়েকটি বিখ্যাত উপন্যাস হলো কি মৃগয়া, কিছুক্ষণ, নিরঞ্জনা, অগ্নিশ্বর, ভুবন সোম, ডানা, জঙ্গল প্রভৃতি। এছাড়া বেশ কিছু ছোট গল্প লিখেছেন। হাসির গল্প, শ্রীপতি সামন্ত, নীলকণ্ঠ এবং সুরবালা। এই লেখকের প্রয়াণ বা মৃত্যু ঘটে 1979 খ্রিস্টাব্দের 9ই ফেব্রুয়ারি। ঠিক আছে বাচ্চারা, এবার মূল গল্পে ফিরে আসা যাক। গল্পটির নাম হচ্ছে দাদুর উত্তর। লেখক হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় বা বনফুল। খোকন তখন ছোট ছিল, মাত্র 10 বছর বয়স। একদিন গঙ্গার ধারে বসে সূর্যাস্ত দেখছিল সে। ভাদ্রের ভরা গঙ্গায় প্রতিফলিত হয়েছে রঙিন মেঘে ভরা পশ্চিমের আকাশ। আকাশ কত রকম রং, যে 7টা রং রামধনুতে দেখা যায় তা তো আছেই, তাছাড়া আছে আরো নানা রকম রং, যার নাম খোকন জানে না। ফিকে হলুদের সঙ্গে ফিকে গোলাপি, কালো মেঘের টুকরোটিকে ঘিরে সোনালির পাড়, বেগুনি আর লাল রঙের অদ্ভুত সমন্বয়, নীলের মাঝে মাঝে রূপালি ছাপ। ওদিকে একটা দৈত্যকার মেঘ সর্বাঙ্গে আবির মেখে বসে আছে। পাহাড়ের উপর লাল টুকটুকে শাড়ি পরে হাত তুলে কাকে ডাকছে ওই শ্যামলা রঙের ছোট্ট মেয়েটি। উত্তর দিকে দাঁড়িয়ে আছে একটা শ্বেত হস্তি, তার মুখে লালের আভা আর সর্বাঙ্গ দুগ্ধ ধবল। দুগ্ধ ধবল মানে দুধের মতো সাদা। দুগ্ধ ধবল একটা রূপরেখা যেন মূর্ত হয়েছে পশ্চিম আকাশে। ওপাশ থেকে ঝরে পড়ছে একটা আলোর ঝর্ণা। এপাশে ছোট মেঘগুলি ভেসে চলেছে রঙের নদীতে। মুগ্ধ হয়ে দেখছিল খোকন। হাতে ছিল চানাচুরের ঠোঙা, হাতে ধরাই ছিল, খেতে ভুলে গিয়েছিল খোকন। তন্ময় হয়ে সে তাকিয়েছিল পশ্চিম আকাশের দিকে। কি মহোৎসব হচ্ছে ওখানে, অথচ কোনো গোলমাল নেই, হাততালি নেই, মাইক নেই। একটু পরেই কিন্তু খোকন বলে উঠল, এ কি, রংগুলো সব ফিকে হয়ে যাচ্ছে, যে বদলেও যাচ্ছে, একটা অন্ধকারের পর্দা ঢেকে ফেলেছে সব যেন। দেখতে দেখতে পশ্চিম আকাশে রাত্রি নেমে এলো। খোকন হতভম্ব হয়ে বসে রইল। তার বারবার মনে হতে লাগলো, এত শীঘ্র সব ফুরিয়ে গেল কেন? কোথা গেল এত রং? কেনই বা এসেছিল, কেনই বা চলে গেল? চানাচুরের ঠোঙাটার সম্বন্ধে হঠাৎ সচেতন হয়ে উঠল সে। চানাচুর বার করে চিবুতে লাগলো, কিন্তু গঙ্গার ধার থেকে উঠতে পারল না সে। কিসের একটা মোহ তাকে যেন আটকে রাখলো অনেকক্ষণ। যে অপরূপ দৃশ্য সে এতক্ষণ দেখছে, তা যে আবার আকাশে দেখা দেবে এ আশা তার ছিল না।
কিন্তু তার মনে হচ্ছিল যে উত্তরটা সে খুঁজছে এত রং কোথায় গেল, তা বোধহয় এইখানেই পাওয়া যাবে। অনেকক্ষণ বসে রইল, কিন্তু কোনো উত্তর পেল না সে। বাড়ি ফিরে গেল শেষে। গঙ্গার ধারে বসে সন্ধ্যা সে আরো কয়েকবার দেখেছে, কিন্তু এসব কথা মনে হয়নি। সব সময় সব কথা কি মনে হয়? হঠাৎ তার মনে পড়ল নিউটন সাহেব আপেলের গাছ থেকে পড়া দেখে মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন। হঠাৎ তার মনে হয়েছিল গাছ থেকে আপেলটা কিসের টানে মাটিতে পড়েছিল। আপেল পড়া তিনি নিশ্চয়ই আগে অনেকবার দেখেছিলেন, কিন্তু একবারই তার মনে প্রশ্ন জেগেছিল আপেল পড়ে কেন। খোকনেরও একবার মনে হয়েছে এত রং কোথা থেকে এলো, কোথায় বা গেল। হয়তো সেও একদিন বড় একটা আবিষ্কার করে ফেলবে এর উত্তর থেকে। বাড়ি ফিরে দেখলো মনীশবাবু বসে আছেন। মনীশবাবু তার প্রাইভেট টিউটর, রোজ সন্ধেবেলা পড়াতে আসেন। তাকে দেখে খোকন একটু অপ্রতিভ হয়ে পড়ল। সত্যিই রোজ বেরিয়ে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। সত্যি আজ বেরিয়ে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। খোকন, আজ তোমার এত দেরি যে? কোথায় ছিলে এতক্ষণ? গঙ্গার ধারে বসেছিলাম। কি সুন্দর সূর্যাস্ত যে দেখলাম মাস্টার মশাই। মেঘে মেঘে কি চমৎকার রং। ভাবছিলাম এত রং আসে কোথা থেকে, আর আসেই যদি কিছুক্ষণ পর চলে যায় কেন? একটু পর সব অন্ধকার হয়ে গেল। তাই গঙ্গার ধারে বসে বসে ভাবছিলাম কেন এমন হয়। এরপর দেখো বাচ্চারা কি বলে মাস্টারমশাই। মাস্টারমশাই বললেন, আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। রং আসে সূর্যের আলো থেকে। পৃথিবী নিজের চারিদিকে ঘুরছে, তাই আমাদের দিনরাত্রি হচ্ছে। তাই সূর্যকে সকালে পূর্ব দিকে আর সন্ধ্যায় পশ্চিম দিকে দেখা যায়। সূর্য যখন চক্রবাল রেখার কাছে থাকে তখন আলোর রঙগুলো আমরা দেখতে পাই। আর তখন সেখানে যদি মেঘ থাকে তাহলে সে রং মেঘে প্রতিফলিত হয়। কিন্তু পৃথিবী ঘুরছে, তাই মনে হয় সূর্য ক্রমশ সরে সরে ওপরের দিকে উঠছে। ওপরে উঠলে সূর্যের আলো রং আমরা দেখতে পাই না। 7টা রঙে মিলে যে সাদা আলো হয়েছে সেইটি তখন দেখতে পাই। সে আলোকে আমরা বলি রোদ। কখন জিজ্ঞেস করলে দুপুরবেলা সূর্যের রং দেখা যায় না কেন? মাস্টার মশাইয়ের বিদ্যা অল্প, তিনি বিশদ করে ব্যাপারটা খোকনকে বোঝাতে পারলেন না। বললেন, যায় না বলেই যায় না। এখন তুমি ইতিহাসটা খোলো দেখি। মাস্টার মশাই উৎসাহের সহিত ইতিহাস পড়াতে লাগলেন। ইতিহাস শেষ করে ভূগোল, তারপর অঙ্ক। পুরো 2 ঘন্টা পড়িয়ে বিদায় নিলেন তিনি। বাইরের প্রকাণ্ড হলটার একধারে খোকনের পড়ার টেবিল, আর একধারে একটা খাট। সে খাটে খোকনের দাদু সন্ধ্যের সময় শুয়ে শুয়ে বই পড়েন, তামাক খেতে খেতে। মাস্টার মশাই চলে যাবার পর দাদু খোকনকে ডাকলেন। দাদু শোনো, আজ গঙ্গার ধারে গিয়েছিলে বুঝি? সূর্যাস্ত দেখলে? হ্যাঁ, অতি চমৎকার। কিন্তু অত রং এলোই বা কেন, গেলই বা কেন তা বুঝতে পারলাম না। মাস্টার মশাই যা বললেন, হ্যাঁ, গেলই বা কেন তা বুঝতে পারলাম না। মাস্টারমশাই যা বললেন তাও আমার মাথায় ঢুকলো না। দাদু মুখ টিপে হাসতে লাগলেন, তারপর বললেন, আমি কিন্তু উত্তরটা জানি, শুনবে সেটা? বলো না। সূর্য মহা দাতালো। দাতা মানে যে সবাইকে দান করে, সর্বদা দান করছেন। তাই তার ছেলে কর্ণ দাতা কর্ণ হয়েছিলেন। তিনি সকালে এসেই একবার অজস্র রং দান করেন, আবার সন্ধেবেলায় অস্ত যাবার সময়ও অজস্র রং দান করেন। তার সেই অজস্র দানের ছবি খানিকক্ষণের জন্য আকাশে ফুটে ওঠে, তারপর পৃথিবীময় ছড়িয়ে পড়ে। তাই আর আকাশে দেখা যায় না। তাই নাকি? পৃথিবীতে কোথায় ছড়িয়ে পড়ে সেসব রং? সর্বত্র। তোমার মায়ের মুখে, তোমার বাবার ভালোবাসায়, তোমার বোনের চোখের দৃষ্টিতে সেই রং রূপান্তরিত হয়ে যায়। আমার হাসিতেও হয়তো একটু আছে সেই রং। সবার মধ্যেই আছে। ফুলে আছে, ফলে আছে, পাখির পালকে আছে, প্রজাপতির ডানায় আছে। আমাদের স্নেহে, ভালোবাসায়, ত্যাগে, ক্ষমায় সেই রং লুকিয়ে আছে। সেই রঙেই পৃথিবী রঙিন। দাদুর উত্তরটা খোকনের ভালো লাগলো। এখন খোকন বড় হয়েছে, বিজ্ঞানের বই পড়ে, সন্ধ্যা উষার বর্ণমহিমার তত্ত্ব বুঝতে পেরেছে সে। কিন্তু দাদুর উত্তরটা এখনো ভালো লাগে তার। মাঝে মাঝে এও মনে হয় ওইটিই হয়তো সত্যি। তো বাচ্চারা, তোমরা এটা মন দিয়ে পড়বে। কিছু এই গদ্যাংশে কিছু শব্দার্থ বা অর্থ আছে, সেগুলো তোমাদের আমি বোর্ডে লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। প্রথমে আছে সমন্বয়। সমন্বয় মানে মিলন। তারপর আছে দৈত্যকার মানে বিশাল। তারপর আছে সর্বাঙ্গে মানে সমস্ত দেহে।
তারপর আছে শ্বেত হস্তি মানে সাদা হাতি। তারপর আছে দুগ্ধ ধবল মানে দুধের মতো সাদা। তারপর আছে মূর্ত মানে স্পষ্ট। তারপর আছে মুগ্ধ, মুগ্ধ মানে মোহিত। তারপর আছে হতভম্ব মানে হচ্ছে কিং কর্তব্য বিমূঢ় মানে কোনো কাজ করতে পারে না। সচেতন মানে সতর্ক। তারপর আছে অপ্রতিভ মানে বিকৃত ও লজ্জিত। তারপর আছে চক্রবাল মানে হচ্ছে দিগন্ত রেখা। তারপর আছে বিশদ মানে বিস্তারিত। সৎসায় মানে উৎসাহের সাথে। বর্ণমহিমা মানে রঙের মাহাত্ম্য। তো বাচ্চারা তোমরা মন দিয়ে পড়বে বাড়িতে। ভালো থেকো, সুস্থ থেকো।